হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে। আজকের আমরা যে প্রবাহিত রীতির আলোচনায় আছি সেই প্রবাহিত রীতির আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা প্রবাহিত রীতির আলোচনার ক্ষেত্রে ওহমের সূত্র পড়েছি, তড়িৎ প্রবাহের তাপীয় ফল পড়েছি, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল পড়েছি। তারপরে আমরা কি করেছি না, চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো তড়িৎবাহী তারকে রাখা হলে তার যে বিক্ষেপ, তার যে সূত্র, প্লেমিকের বাম হস্ত নিয়ম, বাল্যর চক্র, এই সমস্তগুলো পড়েছি। আজকের আমরা এই চ্যাপ্টারের একেবারে শেষ একটা বিষয় বা ঘটনা, যেটা সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1831 খ্রিস্টাব্দে লক্ষ্য করেছিলেন, সেই ঘটনাটা জানব। ফার্স্ট আমরা সেই ঘটনাটা কি জানব, তারপরে সেই ঘটনার ব্যাখ্যা করব। সুতরাং তোমরা খুব তাড়াতাড়ি শুরু করো, বসে পড়ো খাতা নিয়ে, পেন নিয়ে। আমার পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা ক্লাস নোট তৈরি করার চেষ্টা করো। দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ ইংরেজিতে বলা হয় ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, এই কথাগুলোর মধ্যে কিন্তু মূল ঘটনাটা, যে ঘটনা বা যে বিষয়টা আমরা জানতে চাইছি, সেই বিষয়টা লুকিয়ে রয়েছে। কেমন না, ইলেকট্রো মানে সেখানে একটা ইলেকট্রিক কারেন্টের ব্যাপার আছে। ম্যাগনেটিক, সেখানে একটা ম্যাগনেটের ব্যাপার আছে। আর ইন্ডাকশান, এটা হচ্ছে আবেশ। অর্থাৎ একটা কিছুর সঙ্গে আর একটা কিছুকে না যোগ করে তার উপর প্রভাব ফেলতে পারাটাই হলো আবেশ। আবেশের ব্যাপক অর্থ আছে অনেক। আমার এখানকার যে অর্থ, সংকীর্ণ অর্থ বলতে পারো, এই জায়গাটাই যে অর্থের প্রয়োজন, যে মিনিং, সেটা হলো গিয়ে একটার উপর আরেকটার যে প্রভাব। তুমি একটা গন্ডগোল করলে, দুষ্টুমি করলে, তোমাকে তোমার বাবা মেরে গুড়িয়ে দিল, সেটা কিন্তু আবিষ্ট করা নয়, কিন্তু তোমাকে যদি কেউ কথায় বুঝিয়ে সেটা থেকে বিরত করতে পারে, তুমি সেখানে কিন্তু আবিষ্ট হয়ে যাচ্ছ তার কথায়। অর্থাৎ দূর থেকে টাচ না করে আর একটা কিছুর দ্বারা অন্য একটা কিছুকে প্রভাবিত করা হয়, সেখানে এই ইন্ডাকশান কথাটা বা আবেশ কথাটা ব্যবহৃত হয়। ইলেকট্রোম্যাগনেটিক আবেশ কি, সেটাতে যাওয়ার আগে আমরা এই ফ্যারাডে তিনি কি লক্ষ্য করেছিলেন, মাইকেল ফ্যারাডে তিনি কি লক্ষ্য করেছিলেন সেটাতে আসুন। তিনি কি করেছিলেন না, এইরকম একটা পেঁচালো তার নিয়েছিলেন। দেখো, এরকম একটা চোঙের উপর আমি তার এরকম করে জড়িয়ে রেখেছি, দেখতে পাচ্ছ? এই যে সূত্রটা, এটাকে তুমি তার মনে করতে হবে তোমাদেরকে। এবং এই তারের দুই প্রান্তে কি করা হবে না, একটা গ্যালভানোমিটার যোগ করে দেবো। এই তারের আর এই তারের প্রান্তে গ্যালভানোমিটার যোগ করব। হয়তো আমি আগের কোনো লেকচারে বলেছি গ্যালভানোমিটার কি না, গ্যালভানোমিটার হলো এমন একটা যন্ত্র, যেই যন্ত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই যন্ত্রটা বিক্ষেপ দেখায়, কাঁটার বিক্ষেপ দেখায়। সেই যন্ত্রটা কোন নীতি অনুযায়ী তৈরি করা হয়েছে না, চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর, চুম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎবাহী তারের উপর যে ক্রিয়া, চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারকে রাখলে তার বিক্ষেপ ঘটে, সেই প্রিন্সিপাল অনুযায়ী, অর্থাৎ ফ্লেমিংয়ের নিয়ম অনুযায়ী গ্যালভানোমিটার যন্ত্রটা তৈরি করা হয়েছে। সেটা তোমরা এর পরের যে সমস্ত ক্লাস 11-12 তোমরা পাবে। সেখানে গ্যালভানোমিটার যদি যোগ করা থাকে, অর্থাৎ আমি এই দুটো তারের দু প্রান্তে গ্যালভানোমিটার জুড়ে রাখলাম। এই তারের এখানে কোনো সোর্স নেই, আমি এখানে কিন্তু কোনো ব্যাটারি যোগ করিনি, অথচ এখানে দেখা যাবে
একটা কারেন্ট ফ্লো করছে। এখানে ব্যাটারি যোগ করিনি, এই তারের সঙ্গে কোনো সরাসরি কোনো সোর্স যুক্ত নেই, অথচ আমি দেখতে পাবো যে এর ভেতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। আর যখন কারেন্ট যাবে তখন এটা ডিফ্লেকশন হবে, অর্থাৎ গ্যালভানোমিটারে কাঁটার বিক্ষেপ হবে। এই কাঁটার বিক্ষেপ থেকে আমি বুঝতে পারবো এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। সেটা কখন ঘটলো না, ফ্যারাডে তিনি কি করলেন, এরকম একটা লুপ নিলেন, অর্থাৎ এই লুপটাকে আমি এরকম করে দেখাতে পারি, এটাকে বারবার না দেখিয়ে এটাকে আমি এই রকমভাবে যোগ করতে পারি। এটা হলো গ্যালভানোমিটার, এইটা হলো সেই তারের লুপ, বদ্ধ লুপ। এটাকে কি বলা হচ্ছে, বদ্ধ লুপ। কেন বদ্ধ লুপ? এটা পুরোটাই যোগ করা আছে, চারদিক দিয়ে যুক্ত আছে, একদিক থেকে শুরু করলে আরেক দিকে যাওয়া যাবে, এই জন্য এটাকে বদ্ধ লুপ, এই ক্লোজ লুপ বলা হচ্ছে। এই বদ্ধ লুপ হলো এইটা। এইখানে এটাকে দেখানোর সুবিধার্থে আমি এটা বানালাম যে এখানে তিনি কী করলেন, একটা দণ্ডচুম্বক এরকম আনতে থাকলেন, এইরকম মুভ করাতে থাকলেন। দণ্ডচুম্বকের এন মেরু বা এস মেরু এদিকে আছে, এদিকে এন বা এদিকে এন থাকলে এদিকে এস মেরু থাকবে, এই রকম করে তিনি মুভ করালেন। হ্যাঁ, এই রকম করে তিনি যখন ঢুকিয়ে রাখলেন তখন দেখলেন তেমন ডিফ্লেকশান হচ্ছে না। যখন জোরে আনলেন তখন ডিফ্লেকশান, এই কাঁটার এখানে যে গ্যালভানোমিটার রয়েছে, এখানে যে গ্যালভানোমিটার রয়েছে সেই গ্যালভানোমিটারে কাঁটার বিক্ষেপ বেশি হচ্ছে। আবার যখন আস্তে আস্তে আনবে তখন বিক্ষেপ হচ্ছে। আবার যখন দূরে সরিয়ে নিয়ে যাবে, অর্থাৎ এখানে যে কয়েলটা রয়েছে, যে লুপটা রয়েছে, এখানে এই দিকে আনলেও এর ডিফ্লেকশান হচ্ছে, এদিকে আনলেও ডিফ্লেকশান হচ্ছে। তবে এদিকে আনলে যেদিকে ডিফ্লেকশান হয়, এদিকে নিয়ে গেলে অর্থাৎ বিপরীত দিকে সরিয়ে নিয়ে গেলে ডিফ্লেকশানটা তার উল্টো দিকে হয়। এই অবজারভেশানগুলো তিনি করলেন। তিনি তাহলে অবজারভেশান যেটা করলেন সেটা অ্যাকচুয়ালি কি না, গ্যালভানোমিটারের ডিফ্লেকশান। গ্যালভানোমিটারের ডিফ্লেকশান হওয়া মানে কি, একটা তড়িৎ প্রবাহ যাওয়া। তড়িৎ প্রবাহ যাওয়া মানে কি, এই লুপের মধ্যে ব্যাটারি ছাড়া অর্থাৎ উৎস ছাড়া এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। সেই তড়িৎটা কোথা থেকে আসছে না, সেই তড়িৎটা এইখানে যে আমরা ম্যাগনেটটা সরাচ্ছি, এদিকে সরাচ্ছি বা এদিকে সরাচ্ছি, সেখান থেকে আসছে। অর্থাৎ এখানে ডাইরেক্ট কোনো সোর্স যোগ নেই, অর্থাৎ এর আবেশে এটা হচ্ছে। এই কারণে এই ঘটনাটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। দেখো এই ম্যাগনেট নিয়ে আসছি, তার জন্য এখানে একটা ইলেকট্রিক ফ্লো হচ্ছে, এখানে একটা ইলেকট্রিক ফ্লো হচ্ছে। এই যে ইলেকট্রিক ফ্লোটা হচ্ছে, অর্থাৎ আমরা ম্যাগনেটিক ফিল্ড থেকে, ম্যাগনেটিক ফিল্ডকে ইউজ করে সেখানে আমরা একটা কারেন্ট পাচ্ছি। এই কারণে এটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, তড়িৎ চুম্বকীয় আবেশ। হ্যাঁ, এইবারে আমরা ব্যাখ্যায় যাব। দেখো, আমি যখন তড়িৎ চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের কথা বলি তখন আমরা কি করি, সেই ক্ষেত্রকে বোঝার জন্য এইরকম রেখা টানি। এগুলো কি রেখা বলি, বল রেখা। এরকম যদি একটা আধান থাকে, এগুলো হলো বল রেখা, এইভাবে বেরিয়ে যায়। এটা কি বল রেখা না, তড়িৎ বল রেখা। সেরকম চুম্বক বল রেখাও আছে। চুম্বক বল রেখাগুলো বদ্ধ, এন থেকে এসের দিকে যায়। এদিকে যদি এন হয়, এদিকে যদি এস হয়, এন থেকে বেরিয়ে যায় আর এসে ঢোকে। এইরকম করে বেরিয়ে যায়, এরকম করে বেরিয়ে যায় আর এইরকম করে ঢোকে, এইরকম করে বেরিয়ে যায়, এন থেকে বেরিয়ে এসে ঢোকে। এই হলো গিয়ে এর বল রেখা। এই বলরেখা যেটা এঁকেছি অ্যাকচুয়ালি এরকম কোনো রেখা নেই, এই রেখাটা কাল্পনিক রেখা। তাহলে এঁকেছি কেন না, এই রেখা দিয়ে আমরা বুঝতে পারি যে দেখো যেইখানে রেখাগুলো খুব ক্লোজ, এখানে রেখাগুলো ডেন্সড আর এখানে রেখাগুলো ফাঁকা ফাঁকা আছে, যেখানে বল রেখাগুলো খুব কাছাকাছি আসছে সেখানে চৌম্বক ক্ষেত্রের মান বেশি। আর যেখানে
একটু কম কম। দেখো এইটুকু এরিয়ার মধ্যে এখানে কতগুলো চুম্বক ক্ষেত্র চুম্বক বলরেখা ছিল, আর এখানে কম আছে। এখানে কিন্তু চুম্বক ক্ষেত্রের মান কম, চুম্বক ক্ষেত্রের মান কম। এই যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে যে চুম্বক বলরেখা যাচ্ছে লম্বভাবে, যত সংখ্যক চুম্বক বলরেখা যাচ্ছে সেটাকে বলা হয় চুম্বক ফ্লাক্স, সেটাকে বলা হয় চুম্বক ফ্লাক্স, বাংলায় বলা হয় চুম্বক প্রবাহ। চুম্বক প্রবাহ একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে যত সংখ্যক চুম্বক বলরেখা লম্বভাবে প্রবাহিত হয় তাকে বলা হয় ওই ক্ষেত্রের চুম্বক প্রবাহ। তাহলে এক্ষেত্রে যখন আমি একটা লুপের কথা বলছি, এবার আর সেই লুপটাকে দেখাতে লাগবে না, এই হচ্ছে লুপ। এই লুপের কাছে যখন একটা চুম্বককে আনছি তখন কি হবে, তার চুম্বক বলরেখাগুলো এইরকম লুপের ভেতর দিয়ে কিছু যাবে। এই লুপটার ভেতর দিয়ে যে বলরেখা যাচ্ছে সেটাকেই আমি বলবো চুম্বক প্রবাহ। কেমন ক্লিয়ার করে ভালো করে বুঝতে হবে। এখানে চুম্বক প্রবাহ সম্পর্কে সিলেবাসে কিন্তু আমাদের ক্লাস 10-এর সিলেবাসে চুম্বক প্রবাহ সম্পর্কে বেশি কিছু নেই। চুম্বক প্রবাহ অ্যাকচুয়ালি একটা রাশি, ভৌত রাশি, তার একক মাত্রা এই সমস্ত কিন্তু আমাদের সিলেবাসে নেই। আমরা চাইলেই কিন্তু সেটা বের করতে পারি, বুঝে রাখতে পারি, কিন্তু আগে বেসিক কনসেপ্টটা রেডি করতে হবে। এইটা হলো গিয়ে চুম্বক প্রবাহ, এর মধ্য দিয়ে যতগুলো বলরেখা যাচ্ছে। এবার তুমি ধীরে 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 এটাকে কাছে নিয়ে যাও, দেখো ভালো করে দেখো যে যন্ত্রটা এইটা এখানে আছে, এইরকম কাছে নিয়ে গেলে কি হবে ভালো করে লক্ষ্য করো। এখানে একটা বলরেখা যাচ্ছে, এখানে যখন নিয়ে গেলাম 3টে বলরেখা গেল, এখানে যখন নিয়ে গেলাম আরও বেশি, তাহলে বলরেখার সংখ্যা বাড়ছে। এখান থেকে ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে তিনি আবিষ্কার করলেন যে এখানে এই বলরেখাগুলো চেঞ্জ হলে এখানে একটা আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়, আর আবিষ্ট তড়িৎচালক বলের কারণে এখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আবিষ্ট, এটাকে কি বলা হচ্ছে, আবিষ্ট তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল, ইংরেজিতে বলে ইনডিউসড ইএমএফ, আবিষ্ট তড়িৎ চালক বলের সৃষ্টি হচ্ছে। এবারে এই যে ফ্লাক্স, এই ফ্লাক্সটা, এটা যদি ম্যাগনেটিক ফিল্ডকে যদি বি দিয়ে লিখি, আর এটা যদি এরিয়া হয়, বি আর এরিয়া, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এবং এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, এদের গুণফলকে বলা হয় ফ্লাক্স। এই ফ্লাক্সের একক কী হবে, এর ইউনিট আর এর ইউনিট গুণ করলে এর ইউনিট পাওয়া যাবে। কি হয় সেটা না, বি এর একক হয় ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার, আর এরিয়ার একক হয় ইন্টু মিটার স্কোয়ার। হ্যাঁ, ওয়েবার পার মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার কেটে গেলে এখানে হবে ওয়েবার। তাহলে এখানে ফ্লাক্সের ইউনিট হবে ওয়েবার, এসআই ইউনিট, অর্থাৎ আন্তর্জাতিক এককে ফ্লাক্সের ইউনিট হবে ওয়েবার। আর এটাকে টেসলাও বলে, ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার, একে টেসলাও বলা হয়, টেসলা, বা টি দিয়ে লেখা হয়, টি ইন্টু মিটার স্কোয়ার যদি বলো সেটাও হবে ফ্লাক্সের একক। তাহলে এই যে ফ্লাক্স বা চুম্বক প্রবাহ আমরা যাকে বলছি, ফ্লাক্স মানে কি, ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি চুম্বক প্রবাহ, ইংরেজিতে বলে ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। এই ম্যাগনেটিক ফ্লাক্সের একক আমরা জানলাম, মাত্রা তোমরা জানতেই পারবে, বুঝতে পারবে, ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ফ্লাক্স তাহলে এমন একটা রাশি, যেই রাশিটার মান চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এবং কত এরিয়া, অর্থাৎ এই লুপ যেটাকে বলছি, কত এরিয়ার মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্রটা যাচ্ছে সেটাকেই আমরা ফ্লাক্স বলি। এবার তিনি যে পর্যবেক্ষণগুলো করলেন, কি পর্যবেক্ষণ করলেন, তিনি দেখলেন এদিকে নিয়ে আসলেও কারেন্ট, এখানে একটা যদি গ্যালভানোমিটার লাগানো যায়
তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। আবার উল্টো দিকে নিয়ে গেলেও গ্যালভানোমিটারে ডিফ্লেকশান হচ্ছে। এদিকে নিয়ে গেলে যেদিকে ডিফ্লেকশান হচ্ছিল উল্টো দিকে নিয়ে গেলে বিপরীত দিকে ডিফ্লেকশান হয়। জোরে তাড়াতাড়ি নিয়ে গেলে ডিফ্লেকশান আরও বেশি হয়, ধীরে ধীরে নিয়ে গেলে ডিফ্লেকশান কম হয়। আবার যখন এই লুপটার মধ্যে রেখে দিচ্ছি, লুপটার মধ্যে মুভ করছি, তখন ডিফ্লেকশান হচ্ছে না। এইগুলো থেকে তিনি একটা সিদ্ধান্ত করতে পারলেন যে এখানে এই যে বলরেখা, চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটলে তবেই আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়। চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলে, চৌম্বক বলরেখার সংখ্যা পরিবর্তনকে আমরা যদি পরিমাপগতভাবে রাশি দিয়ে প্রকাশ করি তাহলে সেটা কি হয়? চৌম্বক প্রবাহ। আর চৌম্বক বলরেখা আমরা বলবো না। প্রথমে আমরা বোঝার জন্য চৌম্বক প্রবাহ, বলরেখা এগুলো দিয়ে চিত্রায়িত করেছি যাতে আমাদের মধ্যে ভালোভাবে সেটা কনসেপ্টটা গড়ে ওঠে। এখন আমরা চৌম্বক প্রবাহ বলবো। যাই হোক, এখানে কাছে নিয়ে গেলেও তার চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে, দূরে নিয়ে গেলেও চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে। তিনি একটা সিদ্ধান্তে আসলেন যে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে, এক হচ্ছে ফাই চেঞ্জ হলে, পরিবর্তন হলে সেখানে একটা ইনডিউসড ইএমএফ পাওয়া যাবে, ইনডিউসড ইএমএফ পাবো, এইটা তিনি দেখলেন। আর এই পরিবর্তনটা যত দ্রুত হবে, এই পরিবর্তন দ্রুত হলে পরিবর্তনের হার দ্রুত হলে ইএমএফ, ইনডিউসড ইএমএফ বেশি হবে। এই দুটো তিনি কিন্তু পর্যবেক্ষণ করলেন এবং পরিমাপও করতে পারলেন। সেখান থেকে তিনি এই তড়িৎচুম্বকীয় আবেশের দুটো সূত্র লিখে ফেললেন। তড়িৎচুম্বকীয় আবেশের যে দুটো সূত্র, সেই দুটো সূত্র কি কি না, এইটাকে মনে রেখে আমাদেরকে সেই সূত্র দুটোকে বিবৃত করতে হবে। তড়িৎচুম্বকীয় আবেশের, তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কটা সূত্র থাকে? তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে তিনটে সূত্র থাকে। প্রথম দুটো সূত্র ফ্যারাডে লিখেছেন। এই জন্য তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র যদি বলে তোমাকে, তখন তুমি এই তিনটে সূত্র লিখবে। আর যদি বলে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র, তখন তুমি এই দুটো সূত্র লিখবে। তৃতীয় সূত্র তোমাকে লিখতে হবে না, কারণ তৃতীয় সূত্র যেটা, সেটা অন্য একজন বিজ্ঞানীর সূত্র, লরেঞ্জের সূত্র। মাথায় ঢুকলো? ক্লিয়ার একদম? যে আমার তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র যদি বলে এটাও লিখতে হবে, তিনটা লিখতে হবে। অর্থাৎ ফ্যারাডের দুটো সূত্র লিখতে হবে আর লরেঞ্জের একটা সূত্র লিখতে হবে। আর আমাকে যদি বলে ফ্যারাডের সূত্রগুলি লেখো, তখন ফ্যারাডের প্রথম সূত্র আর ফ্যারাডের দ্বিতীয় সূত্র আমাকে লিখতে হবে। ফ্যারাডের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র লিখতে হবে। ফ্যারাডের প্রথম সূত্র কি না, কোনো বদ্ধ লুপের মধ্যে যদি চৌম্বক প্রবাহ, ফাই মানে কি ফ্লাক্স, ফ্লাক্স মানে কি চৌম্বক প্রবাহ, কোনো বদ্ধ লুপের মধ্য দিয়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে সেখানে একটা আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়। এইটা হলো প্রথম সূত্র। শুধু চায় তাই নয়, এই পরিবর্তনটা যত সময় ধরে ঘটবে ততক্ষণ এই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হবে। এই পরিবর্তন বন্ধ হয়ে গেল, অর্থাৎ চেঞ্জ হয়নি, ফ্লাক্স আছে, তার মধ্য দিয়ে ফ্লাক্স যাচ্ছে কিন্তু চেঞ্জ হচ্ছে না, তখন কিন্তু এই ইএমএফ আর পাবো না। অ্যাকচুয়ালি ফ্যারাডে তিনি কি করেছিলেন না, একটা চুম্বক ক্ষেত্রে একটা বদ্ধ লুপকে এরকম করে ঘোরাচ্ছিলেন। ঘোরাতে ঘোরাতে তিনি দেখতে পেলেন যে তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, ওই লুপের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। অর্থাৎ কোনো চৌম্বক ক্ষেত্রে একটা বদ্ধ লুপকে তিনি যখন ঘোরাচ্ছিলেন, তখন সেই বদ্ধ লুপের মধ্য দিয়ে কী হচ্ছে, চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটেছে। সেখান থেকে কিন্তু তিনি অবজার্ভ করেছিলেন। তারপরে যে পরীক্ষাগুলো আমি দেখালাম,
এই অনেকগুলো পরীক্ষা আছে, লুপকে এদিকে নিয়ে যাওয়া, দণ্ডচুম্বকে এগোনো পিছনো, লুপকে এগোনো পিছনো, দুটো এরকম লুপকে নিয়ে এগোনো পিছনো, অনেকগুলো পরীক্ষা তিনি করেছিলেন। আমাদের সিলেবাসে আমরা এইটুকুর মধ্যেই আমরা করব, কনফাইন রাখবো নিজেদের আলোচনাকে। আমরা সহজ করে আগের দিন যেটা বুঝতে চাইছি সেটা আগে বুঝব, তারপরে আমরা আরও কিছু জানার থাকলে জানবো। এখন তাহলে প্রথম সূত্র, ফ্যারাডের প্রথম সূত্রতে কি বলা হয়েছে, যে ফ্লাক্সের পরিবর্তন হলে তবেই আমরা ইনডিউসড ইএমএফ পাবো। সেটাকে লিখে ফেললে কি হবে, কোনো বদ্ধ পরিবাহী লুপে চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে ওই লুপে একটি আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়। বলের সৃষ্টি হয়, আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়। যতক্ষণ এই পরিবর্তন, কার পরিবর্তন না, এই চুম্বক প্রবাহের পরিবর্তন, এই পরিবর্তন ঘটে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়। আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়, আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়। এইটা হলো ফ্যারাডের প্রথম সূত্র, আর তড়িৎচুম্বকীয় আবেশেরও প্রথম সূত্র। এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। আবার একবার বলে দিচ্ছি, কোনো বদ্ধ পরিবাহী লুপে, এই লুপ কথাটা অবশ্যই দিতে হবে, বদ্ধ লুপ বলতে হবে, চৌম্বক প্রবাহ, ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক বলরেখা, কেউ যদি বলরেখা লিখে কোনো অসুবিধা নেই, প্রবাহের পরিবর্তন ঘটলে ওই লুপে একটি আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়। যতক্ষণ এই পরিবর্তন ঘটে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়। এই দ্বিতীয় লাইনটাও কিন্তু অনেকে লিখতে ভুলে যায়, কিন্তু অবশ্যই তোমরা লিখবে। দ্বিতীয় সূত্রতে কি বলা হচ্ছে না, এই হারটা যত ভালো হবে, অর্থাৎ এই যে শুধু পরিবর্তন হলেই হবে না, পরিবর্তনের হারটা যত বেশি হবে তত ভালো আবিষ্ট তড়িৎচালক বল পাবো। সেটাকে আমরা লিখে ফেলবো এবার। সেটাকে লিখে ফেললে কি হবে না, আবিষ্ট, বদ্ধ লুপে লিখে রাখো, বদ্ধ লুপে আবিষ্ট তড়িৎচালক বলের মান ওই লুপে চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক, হারের সঙ্গে সমানুপাতিক। হ্যাঁ, বদ্ধ লুপে আবিষ্ট তড়িৎচালক বলের মান ওই লুপে চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ ধরো টি সময়ে যদি ফাই পরিবর্তন হয়, ধরো চুম্বক প্রবাহ ছিল φ1, এখন φ2 হয়েছে, তাহলে পরিবর্তন কত হয়েছে, φ2 মাইনাস φ1। এটাকে আমি যদি বলি ফাই, সেটা যদি টি সময় হয় তাহলে পরিবর্তনের হার কত বলবো, টি সময়ে পরিবর্তন হয় ফাই, 1 সেকেন্ডে পরিবর্তন হবে φ/t। এইটা যে পরিবর্তনের হার, এইটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। এটাকে যদি ই লিখি বা স্মল ই লিখি, এইটা সমানুপাতিক হবে φ/t। এইটা তোমরা মনে রাখবে। আবিষ্ট তড়িৎচালক বলের মান এইটা হলো কি, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। ওই লুপে যে পরিবর্তনের হার কার সঙ্গে, সময়ের সাপেক্ষে চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। এটা প্রবাহের পরিবর্তনের হার মানে কিছু না লেখা থাকা মানে সময়ের সাপেক্ষেই ধরা হয়, সেটা তুমি লিখবে। আর তৃতীয় যে সূত্রটা, অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশের যে তৃতীয় সূত্র, সেটা আর ফ্যারাডের সূত্র নয়, সেটাকে আমরা বলছি লরেঞ্জের সূত্র। লরেঞ্জের সূত্রটা, এই সূত্রে
যে ডিফিকাল্টি, এই সূত্রের একটা লিমিটেশান আছে, সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতাকে দূর করার জন্য এই লরেঞ্জের সূত্রটা এসেছে। তিনি কি বললেন যে বদ্ধ লুপে আবিষ্ট তড়িৎচালক বলের কারণে প্রবাহ মাত্রার দিক এমন হয় যাতে তা নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। এইটা হলো লরেঞ্জের সূত্র, যেটা শক্তির সংরক্ষণ সূত্র থেকে ব্যাখ্যা করা যায়, বা যেটা থেকে আমরা শক্তির সংরক্ষণ সূত্রকে পেতে পারি। হ্যাঁ, এইটাকে ব্যাখ্যা করবে কি করে, ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, এটা তো লেখা হলো, লিখলেই তো আর বুঝতে পারা যায় না। এইটা যে এখানে আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে, ধরো আমি একটা বদ্ধ লুপ আমি আঁকলাম, এই একটা বদ্ধ লুপ, এই বদ্ধ লুপের কাছে আমি একটা চুম্বক আনছি, এন মেরু আর এস মেরু চুম্বক আনছি। এই বদ্ধ লুপের মধ্য দিয়ে এবারে কি হবে, প্রবাহ মাত্রার সৃষ্টি হবে। কারণ আমরা আগে দেখেছি যে যখন কাছাকাছি আনছি চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটছে, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটছে, এর ফলে এখানে একটা ইনডিউসড ইএমএফ সৃষ্টি হচ্ছে। এই ইনডিউসড ইএমএফটার জন্য কারেন্ট এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কোন দিকে যাবে সেটা কিন্তু এই ফ্যারাডের দ্বিতীয় সূত্রে বলা নেই। সেই লিমিটেশন দূর করার জন্য যার সূত্র, সেটা হলো কি লরেঞ্জের সূত্র। সেখানে তিনি বললেন তার কারণকে বদ্ধলুপে আবিষ্ট তড়িৎচালক বলের কারণে প্রবাহ মাত্রার দিক এমন হবে যাতে তার নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। তাহলে এখানে তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে, তার কারণ হচ্ছে এটা, একে বাধা দেবে কি না, একে বাধা দেওয়া মানে এ হচ্ছে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। অর্থাৎ এখানে যে লুপ, সেই লুপের মধ্য দিয়ে এমনভাবে কারেন্ট যাবে যাতে এই লুপে এন মেরু সৃষ্টি হয়। স্যার এবারেই বুঝতে পারছি, ওখানে তড়িৎ চুম্বকে একটা লুপের মধ্য দিয়ে কারেন্ট পাঠালে কি হতো, ক্লকওয়াইজ কারেন্ট পাঠালে এস মেরু হতো, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাঠালে এন মেরু হতো। তাহলে এখানে যদি এনকে আনা হয়, এনকে বাধা দেবে কখন, যখন এইটার মধ্য দিয়ে আবিষ্ট প্রবাহটা, তড়িৎ প্রবাহটা এদিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। কেমন, অ্যান্টি ক্লকওয়াইজ হলে তবেই এ বাধা দিতে পারবে। অর্থাৎ আমি এই সূত্র থেকে আমরা বুঝতে পারলাম যে এন মেরুকে যদি এখানে আনা হয়, তাহলে এখানে লুপের মধ্য দিয়ে কারেন্ট ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। আর যদি এস মেরুকে আনা হতো, ধরা যাক এইরকম এখানে একটা লুপ আছে, লুপে কারেন্ট যায়নি এখনো, এবার আমি এস মেরুকে এদিকে আনলাম, তখন এখানে কি হবে, এস মেরু থাকলে তবে একে বাধা দিতে পারবে, বিকর্ষণ করতে পারবে। সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ এখানে যে তড়িৎটা সৃষ্টি হবে, অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, সেটা ঘড়ির কাঁটার দিকে হবে। এইভাবে আমরা যে আবিষ্ট তড়িৎচালক বল কোন দিকে হলো, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে আবিষ্ট তড়িৎচালক বলের যদি আমাকে এরকম করে এঁকে দেখাতে পারে, এইরকম একটা এখানে যদি ব্যাটারি যোগ করা হতো তবে এইরকম কারেন্ট যেত, এখানে তো আর ব্যাটারি নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইরকম হবে, সেটা আর আঁকবো না, আঁকলে তোমাদের আবার কনসেপ্ট ভুল হয়ে যেতে পারে। এই কারণে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এইরকম, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা, আবিষ্ট তড়িৎ চালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিকও আমরা পাচ্ছি, আর সেটা পাচ্ছি এই তৃতীয় সূত্র থেকে। তড়িৎ চুম্বকীয় আবেশ কে পরীক্ষা করে আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে কি সূত্র দেন না, তড়িৎ চুম্বকীয় আবেশের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। সেই সূত্রতে কি বলা আছে? প্রথম সূত্রতে বলা আছে কি, কোনো লুপের মধ্য দিয়ে চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে সেখানে একটা তড়িৎচালক বলের আবেশ ঘটে।
দ্বিতীয় সূত্রতে কি বলা আছে, ওই তড়িৎচালক বলের মান, আবিষ্ট তড়িৎচালক বলের মান প্রবাহ মাত্রা, এটা হচ্ছে প্রবাহ মাত্রা নয়, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। সেটা থেকে বোঝা যাচ্ছে না যে কোন দিকে তড়িৎ প্রবাহটা হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে হবে। সেইটা বোঝার জন্য যেটা লাগে সেটা হলো লরেঞ্জের সূত্র, যে আবিষ্ট তড়িৎচালক বল, কোনো বদ্ধলুপে আবিষ্ট তড়িৎচালক বলের দিক এমন হবে সে তার নিজের সৃষ্টির কারণকে বাধা দেবে। এই যে সূত্রটা, এটা কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়। তোমরা ক্লাস 9 পেরিয়ে এসেছো, তোমরা জানো যে বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য। এখানে দেখো, এখানে আমি যখন লুপটা আঁকছি, এখানে এই দিকে কারেন্ট যাচ্ছে বলছি, আর তখন আমি এখানে দণ্ডচুম্বকের এস মেরুটা আনছিলাম। তাহলে এখানে এস মেরু আর এখানে এস মেরু বিকর্ষণ করছে। তাহলে বিকর্ষণের বাধা পেরিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, এদিকে আমি সরিয়ে আনছি। তাহলে এখানে আমি যে কাজ করছি সেই কাজটা কিছু শক্তি আমি খরচ করছি। কাজ করতে গেলে কিছু আমাকে শক্তি, ধরো আমি নিচ থেকে একটা ইঁট উপরের দিকে তুলব, তাহলে আমাকে কি করতে হবে, এই গ্র্যাভিটির আকর্ষণ নিচের দিকে আছে, তার বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে। তার মানে আমি কিছু পরিমাণ শক্তি খরচ করছি। এইখানে সেই শক্তিটা খরচ করছে বলেই এর সঙ্গে যদি আমি, বাল্ব তো আর জ্বলবে না, খুবই কম একটা ভোল্টেজ এখানে কারেন্ট সৃষ্টি হয়, তবে এখানে যদি অনেক বেশি কয়েল টয়েল দিয়ে এটাকে করা যায়, তাহলে এখানে কি হবে, একটা কারেন্ট সৃষ্টি হবে, এই দিক দিয়ে কারেন্ট যাবে, তখন কিন্তু আমি এখানে একটা শক্তি পাবো। সেই শক্তিটা কেন পাবো না, এখানে শক্তি খরচ করছি বলে এখানে পাবো। ক্লিয়ার কিনা বলো, এখানে আমি এই শক্তিটা খরচ করছি, অর্থাৎ বিকর্ষণ, এখানে মেকানিক্যাল এনার্জি, বিকর্ষণ বলের বিরুদ্ধে আমরা কাজ করছি, করে আমি একটা ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি। আর এটা সম্ভব হচ্ছে এটা বিকর্ষণ করছে বলে, অর্থাৎ কারেন্টটা এদিকে যাচ্ছে বলে। এই কারণে আমরা বলবো যে লরেঞ্জের সূত্র, অ্যাকচুয়ালি লরেঞ্জের সূত্র পাওয়া যায় শক্তির সংরক্ষণ সূত্র থেকে, শক্তির সংরক্ষণ সূত্র থেকে, বা উল্টো দিক থেকে আমি বলবো শক্তির সংরক্ষণ সূত্র থেকে লরেঞ্জের সূত্রকে ব্যাখ্যা করা যায়, যা বলতে পারো, বা লরেঞ্জের সূত্র থেকে আমরা শক্তির সংরক্ষণ সূত্র পেয়ে থাকি, এটাও বলা যায়। অর্থাৎ এইটা হলো মূল বিষয়, যে আমার এখানে লরেঞ্জের সূত্রটা এলো কেন। লরেঞ্জ তিনি দেখলেন যে এইভাবে যদি না হয়, উল্টোটা যদি হতো, এখানে আমি শক্তি খরচ করছি, আবার এখানেও আমি শক্তি, এখানে আমাকে দিচ্ছে কেউ, আবার এখানেও শক্তি দিচ্ছে, এটা কখনোই হতে পারে না। আমি শক্তি কাউকে খরচ করলে, কেউ শক্তি খরচ করলে সেখান থেকে আরেকটা শক্তি পাওয়া যায়। শক্তির নিত্যতা সূত্রতে কি বলা হয়েছে, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি কেবলমাত্র এক ফর্ম থেকে, অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। এখানে শক্তি, এখানে কাজ করেছি, মেকানিক্যাল কাজ করেছি, এটাকে সরিয়েছি, এই চুম্বকটাকে সরাতে, বিকর্ষণের বলে বিরুদ্ধে সরাতে আমাকে কাজ করতে হয়েছে, সেই কাজটা ট্রান্সফার হয়ে গেছে ইলেকট্রিক্যাল এনার্জিতে। এইভাবেই আমরা শক্তির সংরক্ষণ সূত্র থেকে লরেঞ্জের সূত্রের ব্যাখ্যা করতে পারি। এবার এই যে তড়িৎ চুম্বকীয় আবেশ, এই তড়িৎ চুম্বকীয় আবেশ, এটাকে আমরা কোথায় কাজে লাগাই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, একে আমরা কোথায় কাজে লাগাই না, এটাকে আমরা কিন্তু আমাদের আধুনিক সভ্যতায় এটা একটা বিরাট একটা আবিষ্কার, ফ্যারাডের যে আবিষ্কার, একটা যুগান্তকারী আবিষ্কার। মাইকেল ফ্যারাডে তিনি ডায়নামো আবিষ্কার করেছিলেন। ডায়নামো মানে কি, এটাকে আমরা জেনারেটর বলি, অর্থাৎ কিছু যান্ত্রিক কাজ করে সেখান থেকে আমরা তড়িৎ শক্তি পাই। প্রথমে আমরা কি করি, কেরোসিন বা ডিজেল বা পেট্রোল দিয়ে আমরা মেশিন চালাই, যান্ত্রিক শক্তি পাই, সেই যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি পাই। এই জেনারেটর, এসি জেনারেটর, ডিসি জেনারেটর, এসি ডায়নামো, ডিসি ডায়নামো, যাই বলো না কেন, এই ডায়নামো আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডের কার্যনীতির উপর, মাইকেল ফ্যারাডের ধারণার উপর বেস করে আজকের দিনের আমাদের
এই জেনারেটর বা ডায়নামো। মডার্ন সায়েন্স বা মডার্ন সভ্যতার ভিত্তিতে যে যে আবিষ্কারগুলো চমকপ্রদ বলা হয়, সেই চমকপ্রদ আবিষ্কারগুলোর মধ্যে একটা আবিষ্কার হলো ডায়নামো আবিষ্কার। কারণ তুমি দেখো এখনও সেই ডায়নামো চলছে, তুমি তাপবিদ্যুৎ কেন্দ্রেও সেখানে যেটা ঘুরছে, একটা থেকে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে ট্রান্সফার করতে হচ্ছে বিদ্যুৎ শক্তিতে, সেখানে কি জেনারেট করতে হচ্ছে, জেনারেটর লাগছে, তার বাইরে সাহায্যে ঘুরিয়ে হ্যান করছে ত্যান করছে, জেনারেটর লাগছে। আর আমরা এখানে ধান কোটা কল, গম কোটা কল যা করছি, যেখানে তেলের সাহায্যে যে সমস্ত হচ্ছে, আমরা পেট্রোলের সাহায্যে, ডিজেলের সাহায্যে বা আমরা যেটাকে কেরোসিনের সাহায্যে যেগুলো যে যন্ত্রগুলোকে চালিয়ে কারেন্ট তৈরি করছি, সেগুলো সব জেনারেটর। আর মোটরে কী করছি, সেই কারেন্টকে কাজে লাগিয়ে মোটর ঘোরাচ্ছি। অ্যাকচুয়ালি সেখানে তো জেনারেটর তাপবিদ্যুৎ কেন্দ্রে আছে অ্যাকচুয়ালি। তাহলে জেনারেটর কিন্তু সব জায়গায় আছে, এইটা তোমাকে মনে রাখতে হবে। এই কারণে জেনারেটর বা ডায়নামো, এসি ডায়নামো, ডিসি ডায়নামো, এইগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এর পরের লেকচারে ইলেকট্রিসিটির সম্ভবত আর দুটো ভিডিও লেকচার তোমরা পাবে। একটা হলো গৃহস্থলীর যে বর্তনী, সেই বর্তনীর বিভিন্ন তার, নিউট্রাল তার, সকেট, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়নি, সেইটা আমরা লাস্টে আলোচনা করব। সেটা আমাদের সবাইকে জানতে হবে। কম বেশি আমরা বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ সবাই টুকটাক করে থাকি, ওটা আমাদেরকে জানতে হবে। আর আমাদেরকে এই জেনারেটরের কার্যনীতি সম্পর্কে জানতে হবে। এসি জেনারেটরের কার্যনীতি, ডিসি জেনারেটরের কার্যনীতি, দুটোর কি মিল আছে, দুটো পুরোপুরি একই নীতিতে চলে, টুকটাক হালকা অমিল রয়েছে, সেই অমিলটা দেখতে হবে। তার জন্য লাগবে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। আমরা দেখেছিলাম যে তড়িৎবাহী তারের বিক্ষেপ ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে জানা যায়। আর তড়িৎ চুম্বকীয় আবেশের ব্যাপারে জানতে গেলে আমাদের ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম আনতে হবে। আজকের এই পর্যন্তই, ভালো থেকো, উইশ ইউ অল দ্য বেস্ট।